সজোরে ঘুষি পড়ে জ্যাকসনের গালে, ফলে জ্যাকসন ফ্লোরে পড়ে যায়। কুত্তার বাচ্চা, তুই আমার পুতুলের ঘরে কি করছিস? বলেই জ্যাকসনকে জাংকুক কলার ধরে তুলে যখন আরেকটা ঘুষি মারতে যাবে, তখনই জাংকুকের বাবা আরএম জাংকুককে ঘুরিয়ে তার গালে কষে একটা থাপ্পড় মারে। বেয়াদবের বাচ্চা, বাসায় এসে সারতে পারিসনি? 5 মিনিটও হয়নি বাসায় এসেছিস, আবারও শুরু করে দিয়েছিস সাইকোমানা। বাবা তো চুপ, একদম চুপ বেয়াদব ছেলে। তুই একবার দেখেছিস এত বছর পর তোকে এই রূপে আবার দেখে তেমা কতটা ভয় পেয়েছে? তের কথা বলতেই জাংকুক তের দিকে তাকায়, যে কিনা ভয়ে ইয়নজুন মানে তার মার পেছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। পুতুল। জাংকুক তের কাছে যেতে নেবে তখনই আরএম তাকে বাধা দেয়। না, একদমই না, তুই তেমার কাছে একদমই যাবি না। কি বাবা, তুমি এটা কি বলছো? আমি আমার পুতুলের কাছে যাব না। না বাবা। আরএমের কথা শুনে জাংকুক অনেক রেগে যায়। চুপ, একদম চুপ জাংকুক, তুই কথা বলবি না। তোকে কখনো কিছু বলিনি আমি। তুই দেশে ফিরেছিস 4টা বছর পর। আমি মনে করছিলাম তুই এবার নিজেকে একটু কন্ট্রোল করবি, কিন্তু না। দেখ তুই তেমাকে কতটা ভয় পেয়ে দিয়েছিস। এত বছর ধরে আমরা সবাই মিলে তার ভয় কাটানোর চেষ্টা করছি, আর তুই? এই জ্যাকসন আমার পুতুলের রুমে কি করছিল? আমি তো তেকে হেল্প করছিলাম ওর অ্যাসাইনমেন্ট করতে। আহারে, আমার ছেলেটা কিভাবে মেরেছে। আরএম, তোর ছেলেকে একটু সাবধান হতে বলিস। বলেই জ্যাকসনের মা মানে আরএম আর সুবিনের ছোট বোন জ্যাকসনকে সাথে করে নিয়ে রুম ত্যাগ করে। জাংকুক, তুই রুমে যা। না, আমি পুতুলের সাথে কথা বলবো। না 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 মা, না না। জাংকুক বুঝতে পারে এভাবে সে তের সাথে কথা বলতে পারবে না। তে তাকে দেখে ভয় পেয়ে গেছে, তাই সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। এটা দেখে আরএম একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এবং সুবিন আর ইয়নজুনের দিকে তাকায়। আরএম গিয়ে ইয়নজুনের কাছ থেকে তেকে নিজের কাছে আনে এবং আলতো করে জড়িয়ে ধরে। তে কিছুটা শান্ত হয়। সব ঠিক হয়ে যাবে তেমা, তুমি ভয় পেও না, জাংকুক আর এরকমটা করবে না। তে মাথা নাড়ায়। তো সবার পরিচয় দিয়ে চলো। সুবিন আর ইয়নজুনের একমাত্র মেয়ে তে, যার বয়স 17ই বলা যায়, কারণ 2 মাস পরেই তার 17তম জন্মদিন। তেই এবার এসএসসি দিবে। তেই ছোট থেকে অনেক শান্তশিষ্ট একটি মেয়ে, দেখতে তো যেমন সুন্দরী তেমন মায়াবী। সুবিনের বড় ভাই আরএম আর জিনের বড় ছেলে জাংকুক, যার বয়স 28 বছর। জাংকুক 4 বছর পর দেশে ফিরেছে। সে পেশায় একজন কোরিয়ান ক্যাপ্টেন, দেখতে সুদর্শন সে। জাংকুক তে বলতে পাগল। তে জন্মের পর থেকেই জাংকুক তের জন্য পাগল, বলতে গেলে পুরো সাইকো। তে ছোট থেকে পুতুলের মতো সুন্দর দেখতে, বিধায় জাংকুক তেকে সবসময় পুতুল বলেই ডাকে। জাংকুক ছোট থেকে তের প্রতি ভীষণ পসেসিভ, কাউকে তের ধারের কাছেও ঘেঁষতে দিত না, না এখন দেয়, বিশেষ করে তার ছেলে কাজিনদের। আর যেই যাওয়ার চেষ্টা করতো তাকে জাংকুক মারধর করতো। এইসব দেখতে দেখতে তের মনে খুব ভয় ঢুকে যায়। সে সবাইকেই ভয় পেতে শুরু করে, জাংকুককে তো বেশি করে। জাংকুকের তের প্রতি এই সাইকোপানা বাড়ির কেউ মেনে নিতে পারছিল না, তাই আরএম ঠিক করে জাংকুককে বিদেশে পাঠিয়ে দেবে ভালো পড়াশোনার জন্য। বাট জাংকুক তো জাংকুক, সে সাফ না করে দেয় যে সে বিদেশে যাবে না তেকে ছাড়া। বাড়ির সবাই জাংকুককে তের যখন 18 বছর হবে তখন তার সাথে বিয়ে দেবে এই কথা দিয়ে জাংকুকের যখন অনার্স কমপ্লিট হয় এর পরপরই জাংকুককে আরএম সাউথ কোরিয়া পাঠিয়ে দেয়। সেখানে সে পড়াশোনার পাশাপাশি মিলিটারিতে কাজ নেয় এবং একটা সময় সেখানকার ক্যাপ্টেন হয়ে ওঠে। আরএম ছিল একজন মেজর এবং সেটা দেখেই জাংকুকের ড্রিম হয় যে সে একজন ক্যাপ্টেন হবে। আর 4 বছর পর সে দেশে ফিরেছে। বাসায় ফিরে সে সরাসরি আগে তের রুমে যায় তার তে পাখিকে দেখার জন্য, এবং সেখানে গিয়ে দেখে তাদের ফুফাতো ভাই জ্যাকসন এবং তে একসাথে বসে কিছু একটা করছে। এটা দেখে জাংকুকের মাথা রক্ত উঠে যায় এবং সে এরকম একটি কাণ্ড ঘটিয়ে বসে। বিকেলবেলা সবাই লিভিং রুমে বসেছিল। জাংকুক আসবে শুনে 2 পরিবারের আত্মীয়রা বাসায় এসেছে। জাংকুক তাদের সাথে কুশল বিনিময় করছিল। ছোটাম্মু, পুতুল কোথায়? বাবা, ও তো রুমে। তে তো ভয়ের চোটে রুম থেকেই বের হয়নি আর। ও ভাইয়া, আমাদের জন্য কি এনেছো? দাও আমাদের। ওয়েট কর, আমি আগে পুতুলকে ডেকে নিয়ে আসছি। তে এখানে এসে কি করবে ছোট মেয়ে?
সানা জাংকুকের মামাতো বোন, যার বয়স 25 বছর। সানা জাংকুককে খুব পছন্দ করে, বাট জাংকুক তেকে ভালোবাসায় সানা সবসময় তেকে হিংসা করে। ছোট মানে ভুলে যাস না, কিছুদিন পর ও আমার বউ হবে, ও আমার হবু ওয়াইফ। বয়সের দিক থেকে ছোট হলেও সম্পর্কের দিক দিয়ে তোর বড়। সে তোর ভাবি বা আপু হবে কিছুদিন পর। ওকে সম্মান দিয়ে কথা বলবি, সে আমার উডবি ওয়াইফ, সে সব কিছুতে আমার প্রথম অধিকার। তেই নিচে নামছিল। জাংকুকের কথা শুনে তার মুখে এক চিমটি হাসি ফোটে। সে ধীর পায়ে গিয়ে ইয়ঞ্জুন আর জিনের পাশে দাঁড়ায়। এই তো তেমা। জিনের কথায় জাংকুক তাদের দিকে ফিরে এবং দেখে তেই তাদের পাশে দাঁড়িয়ে আছে। এতক্ষণ পর সে তার পুতুলের চেহারা ভালোভাবে দেখতে পেরেছে। জাংকুক মনে মনে বলে, মাশাল্লাহ, আমার কলিজাটা কত বড় হয়ে গেছে এবং আরো সুন্দর হয়ে গেছে, একদম পুরো পুতুলের মতো। আমার পুতুল পুতুল জিচ্ছি, এখানে আমার পাশে বস। তে চুপচাপ গিয়ে জাংকুকের পাশে বসে। এটা দেখে জাংকুক একটা মুচকি হাসি দেয়। সেখানে সুবিন আর আরেম ছিল না। ওনার মা জেনি বলে, জাংকুক বাবা, এত পাগল হলে কি চলে? এ তো অনেক ছোট, তোমার বয়সের সাথে দেখো কত তফাৎ। এটা শুনে জাংকুক তো অনেক রেগে যায়। সে কিছু বলতে যাবে, তখন জিন তাকে ইশারা দিয়ে তের দিকে দেখায় এবং বলে যে এখন যেন রাগ না করে। জাংকুক কোনো মতে নিজের রাগটা কন্ট্রোল করে। সে চায় না তের সামনে রাগটা দেখাক। ফুপি, পুতুলের বয়স কম তাই বলে যে বয়স হবে না এমনটা নয়। তুমি বরং সানার দিকে দেখো, ওর বয়স তো কম হলো না। ওর বিয়েটা এবার দাও, না হলে পরে ভালো পাত্র খুঁজে পাবা না। জেনি মুখ পাকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ জানি জানি, তোকে এত ভাবতে হবে না, বলে সে ওখান থেকে চলে যায়। এটা দেখে তে একটি মুচকি হাসি দেয়। জাংকুক মনে মনে বলে, যাক, আমার পুতুলের মুখে তাহলে হাসি ফুটেছে। এরপর জাংকুক সবাইকে তাদের জন্য আনা গিফটগুলো দেয়। সবাইকে দিলেও জাংকুক তেকে কিছু দিচ্ছিল না। এতে তের অনেক মন খারাপ হয়। সানা খেয়াল করে তের পাশে বড় একটি লাগেজ। ওমা জাংকুক ভাইয়া, এটার মধ্যে কি গো? সানা যখনই লাগেজটা ধরতে যাবে তখনই জাংকুক তাকে আটকায়। এটার মধ্যে কি আছে সেটা জেনে তোর লাভ নেই, এটাতে যা আছে সব পুতুলের জন্য। শুনে তো তের মুখে উজ্জ্বল একটি আভা ফুটে ওঠে। সত্যি? ইয়েস পুতুল, থ্যাংক ইউ বাবা। আমাদের জন্য এই কয়েকটা জিনিস আর তের জন্য এত কিছু? হ্যাঁ তো কি? জাংকুক সানার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কিছু না। সবাই গিফট দেওয়ার পর সবাই লিভিং রুমে বসে গল্প করছিল। তখন আরেম আর সুবিন এসে তাদের সাথে গল্পে যোগ দেয়। তো আর 2 মাস পর তো তেমার 17তম জন্মদিন। আর যেহেতু জাংকুক বাবা এত বছর পর দেশে ফিরেছে, তাই ভাবলাম এবার তের জন্মদিনটা একটু ভালোভাবে করব। সত্যি বাবা? তে তো অনেক খুশি হয়ে যায় এটা শোনার পর। ওরা সবাই গল্প করছিল। তে তো চুপচাপ জাংকুকের পাশে বসে সবার কথা শুনছিল। তখন জাংকুক কিছু একটা খেয়াল করে। এটা দেখে জাংকুক অনেক রেগে যায়। সে তাড়াতাড়ি করে তের হাত শক্ত করে ধরে। তোর হাতের আংটি কই? এই কথা শুনে তে তো অনেক ভয় পেয়ে যায়। আমি? বাবা, আংটিটাও খুলে রেখেছে। কেন, আমি কি আংটিটা ওকে খুলে রাখার জন্য দিয়েছি? জাংকুক, তুই আবারও হাইপার হয়ে যাচ্ছিস। জাংকুক, রিংটা অনেক দামি, তেমা ওটা পরে বাইরে যেতে ভয় পায়, যদি হারিয়ে যায় এই ভেবে। যাক, তাও খুলবে কেন? একটা হারালে আমি আরো 10টা কিনে দেবো। আমি বলছি না যে সবসময় পরে থাকবো রিংটা। জাংকুক তের জন্য কোরিয়া থেকে একটি ডায়মন্ডের রিং পাঠিয়েছিল এবং বলেছিল এটা যেন তেই সবসময় পরে থাকে। জাংকুক বাবা, ওটার দাম তো লাখের উপর, তাই তেমা ওটা ব্যবহার করতে একটু ভয় পায়। এটা শুনে সানার চোখ তো চকচক করে ওঠে। জাংকুক ভাইয়া, তে তো নিতান্তই ছোট মেয়ে, এত দামি জিনিস কেউ ব্যবহার করতে পারবে? যত সব। সানা, সরি ভাইয়া। বাবা বাবা, ওর হাতটা ছাড়ো। ইয়ঞ্জুন, গিয়ে তেমার রুম থেকে আংটিটা নিয়ে আসো, যাও। ঠিক আছে। ইয়ঞ্জুন গিয়ে তের রুম থেকে আংটিটা নিয়ে আসে। এই নাও। জাংকুক রিং বক্স থেকে রিংটা নিয়ে আবার তের হাতে পরিয়ে দেয়। এটা দেখে জেনি আর সানা তো রাগে ফুঁসছে। এত দামি একটা জিনিস কিছু না ভেবে ওর হাতে পরিয়ে দিলি? বাচ্চা মেয়ে, যদি হারিয়ে ফেলে কিছু হলে? ফুপি, আমি এই বিষয়ে কোনো কথা শুনতে চাই না। একটা হারালে আমার 10টা কিনে দেবো। আর পুতুল,
আমি যেন না দেখি তুই এটা খুলে রেখেছিস। ওকে। টাইম স্কিপ 2 মাস পর। এই 2 মাসে জাংকুক তের সাথে একবারও রাগ দেখেনি। তেও আস্তে আস্তে জাংকুকের সাথে কমফোর্টেবল হচ্ছে। আর কেনই বা হবে না, তেই জানে জাংকুকের সাথে তার সারা জীবন কাটাতে হবে, তাই তাকে ভয় পেলে চলবে না। আর 2 দিন পর তের বার্থডে, তাই তাদের বাসা সুন্দর করে সাজানো হচ্ছে। তে তো মহা খুশি। পুতুল পুতুল, জাংকুক সিঁড়ি দিয়ে নামতে নামতে তেকে ডাকছিল। ও বলো। যাও রেডি হয়ে আসো। কেন? আমি তোমাকে নিয়ে শপিংয়ে যাব, যেহেতু তোমার বার্থডে, তাই আমি চাই আমার পুতুলকে যেন পুতুল মতো একটি ড্রেস কিনে দিতে। সত্যি? যাও গিয়ে রেডি হয়ে আসো। ঠিক আছে। তে দৌড়ে নিজের রুমে চলে যায় রেডি হতে। ভাইয়া তুমি কি শুধু ওকে নিয়ে যাবে? আমি চাই। জেহব হলো জাংকুকের ছোট ভাই, যে কিনা তের সমবয়সী। না। কেন? তোকে কাবাবের মধ্যে হাড্ডি হতে হবে না, যা গিয়ে পড়তে বস। পুতুলের মতো এত ভালো স্টুডেন্ট এখনো হতে পারলি না। জেহব পড়াশোনার কথা শুনে একদম চুপ হয়ে যায়। আমি গেলাম বলেই জেহব ওখান থেকে দৌড়ে চলে যায়। এর বার্থডে আজ। খাওয়া দাওয়া এবং কেক কাটা শেষ। সবাই লিভিং রুমে বসেছিল। সবাই দেখে তাদের আনা গিফটটা দিচ্ছিল। পুতুল। জাংকুক গিয়ে তের পাশে বসে। তোমার হাতটা দাও তো। কেন? আগে দাও, তারপর বলছি। তে তার হাত জাংকুকের দিকে বাড়িয়ে দেয়। জাংকুক পরম যত্নে তার হাত দুটো নিজের কাছে নেয় এবং তার পাশে থাকা একটি বক্স থেকে একজোড়া স্বর্ণের চুড়ি বের করে তের হাতে পরিয়ে দেয়। সবাই তো ওদের দিকে তাকিয়ে আছে। পুতুল, তুমি এটা কখন তোমার হাত থেকে খুলবা না? ঠিক আছে। ওরা সবাই বসে গল্প করছিল, যেহেতু সবকিছু প্রায় শেষের দিকে। আসতে পারি? আপনারা? সবাই দেখে মসজিদে কিছু ইমাম সাহেব এসেছে। আসুন, ভেতরে আসুন। বাবা, ওনাদেরকে আমি ডেকেছি। কিন্তু কেন? জাংকুক ইমাম সাহেবদের খাবার টেবিলের দিকে নিয়ে যায় এবং মেটসদের বলে তাদেরকে খাবার দিতে। স্বাভাবিকভাবে তের বার্থডে উপলক্ষে জাংকুক মনে হয় তাদেরকে দাওয়াত করেছে। এখানে যেহেতু সবাই উপস্থিত, তো আমি সবার সামনে কথাটা বলি। জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আর 3 দিন পর আমাকে ফিরে যেতে হবে। এটা শুনে সবাই তো অবাক। চিন আর ইয়ঞ্জুনের চোখে তো পানি টলবল করছে। এরও মনটা অনেক খারাপ হয়ে গেছে জাংকুকের কথা শুনে। জাংকুক কথাটা অন্য একদিনে বলতে পারতো। এই কথাটা বলে তের মনটা খারাপ করে দিল এবং তার দিনটাও। কথাটা শুনে তের আজ সারাদিনের করা আনন্দ এক নিমিষে শেষ হয়ে যায়। বাবা, তুমি না বললে 4 মাসের ছুটি? এখন তো সবে মাত্র 2 মাস হলো। হ্যাঁ ছোট বাবা, কিন্তু আরেকটা মিশন এসে পড়েছে, যার জন্য আমাকে যেতে হবে। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমি আজ আর এখানেই পুতুলকে ধর্মমতে বিয়ে করব। এটা শুনে আরামটা মনে হয় আকাশ থেকে পড়লো। এ তো বরাবর চোখ করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। কি? বেয়াদব ছেলে, এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? আমি বলছি না, তুই 18 বছর হলে তোর সাথে বিয়ে দিব। তো এখন দিতে সমস্যা কি? অনেক সমস্যা। আর তুই কি ভুলে গিয়েছিস তুই একজন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করতে পারবি না? হ্যাঁ আমি জানি, আমি ভুলিনি, এবং আমি তো কোড রেস্টই করছি না। আমি পুতুলকে ধর্মমতে বিয়ে করব। তাতে আমি রাজি না। কিন্তু কেন বাবা? জাংকুক এবার রাগে চেঁচিয়ে ওঠে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, 1 বছর হোক বা 10 বছর, দেখে তো আমরা তোর সাথে বিয়ে দেব। অন্য কোথাও তো আমরা বিয়ে দিচ্ছি না। তাহলে তো 1 বছর হোক আর 10 বছর, তে তো শুধু আমারই বউ হবে। তাহলে তোমার আজকে দিতে সমস্যা কি? আর আমি যাওয়ার আগে পুতুলকে আমার নামে করে যেতে চাই। 4 বছর আগে আমি করতে চেয়েছিলাম, বাট পুতুল ছোট ছিল বিধায় আমি করিনি। কিন্তু এখন কেউ আমাকে আটকাতে পারবে না। এই বিষয় নিয়ে জাংকুক আর আরামের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। তখন সেখানে ইমাম সাহেবরা আসে। জাংকুক তাদেরকে আগেই সবটা বলে রেখেছিল তাদের বিয়ের বিষয়। তখন সেখানকার একজন ইমাম বলে ওঠে, দেখুন, প্রেম একটি হারাম কাজ, আর আপনাদের ছেলে মেয়ের দুজনই সঠিক বয়স। তারা যে কোনো সময় এরকম একটি খারাপ কাজের জড়িয়ে যেতে পারে। তাই ভালো ধর্মমতে বিয়ে দিয়ে দেওয়া। তার এই কথা শুনে সবাই চুপ হয়ে যায়। জাংকুক সুবিন আর ইয়ঞ্জুনের কাছে যায় এবং ইয়ঞ্জুনের এবং সুবিনের দুজনের হাত ধরে বলে, ছোট বাবা, ছোট মা, তোমরা কি পুতুলকে আমার কাছে দিবে?
সুবিন আর ইয়ঞ্জুন একে অপরের দিকে তাকায়। তারা জানে জাঙ্কুকের জেদের কাছে তারা পারবে না, তারা না বললেও জাঙ্কুক শুনবে না। আর সেখানে তো জাঙ্কুক তাদের কাছে রিকোয়েস্ট করছে, পারমিশন যাচ্ছে। হ্যাঁ, আমরা রাজি। তে তো ডাকর ডাকর চোখ করে সবার দিকে তাকিয়ে আছে। কেউ তো তাকে জিজ্ঞেস করছে না যে সে কি করবে। এই মুহূর্তে তে আর জাঙ্কুকের বিয়ে সম্পন্ন হলো। আরেম তার ছেলে জাঙ্কুকের জেদের কাছে হার মেনেই এক প্রকার বিয়েতে রাজি হয়। ইয়ঞ্জুন আর জিন মিলে তেকে বিয়ে পড়ানোর আগে সুন্দর করে শাড়ি পরে রেডি করে দেয়। বিয়ে পড়ানোর আগ মুহূর্তে ইয়ঞ্জুন, সুবিন, জিন আর আরেম থেকে এক পাশে নিয়ে গিয়ে তাকে আক্স করে যে সে রাজি কিনা বিয়েতে। তেও অমান্য করেনি, কারণ প্রথমত সে তার বাবা মার কথা কখনো অমান্য করেনি এবং সে জানে জাঙ্কুকের সাথে তার অনেক আগে থেকেই বিয়ে ঠিক করে রাখা হয়েছে। জাঙ্কুক সে রাজি না হলেও তাকে বিয়ে করবে। আর সব থেকে বড় কারণ হচ্ছে তেও জাঙ্কুককে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছে। সবকিছু করতে করতে বেশ রাত হয়। সব শেষে ইয়ঞ্জুন আর জিন মিলে তেকে জাঙ্কুকের রুমে দিতে যায়, আর জাঙ্কুক তাদেরকে আটকায়। মা, তোমরা এটা কি করছো? কি করছো মানে কি? তোর বউকে তোর রুমে দিয়ে আসছি, এসবের কোনো প্রয়োজন নেই। মানে এখন আমি পুতুলকে আমার ঘরে তুলব না। এটা শুনে তে আস্তে আস্তে করে জাঙ্কুকের দিকে তাকায়। ঘরে নিবি না মানে? একটু আগেই তো সবাইকে জোর করে বিয়ে করলি, আর এখন বলছিস ঘরে নিবি না? আর পুতুল এখনো অনেক ছোট, আর 1 বছর ওকে ওর মতো থাকতে দাও। আর আমি যখন আবার দেশে ফিরবো তখন ওকে বিয়ে করে ঘরে আনবো। এখন ওকে ওর রুমে নিয়ে দিয়ে আসো। এটা শুনে তের মুখের চাপা ভয়টা যেন দূর হয়ে যায়। তো ওই কারণটা নিয়ে ভয়ই ছিল। মনে হয় জাঙ্কুক তার মনের কথা বুঝতে পেরেছে। বাহ, আমার ছেলেটা এত ভালো কবে হলো ইয়ঞ্জুন? আমিও তো সেটাই ভাবছি। ছোট মা, আমি ভালোই ছিলাম আগে থেকে। যতটুকু সাইকোপানা করতাম তোমার মেয়ের জন্য, এখন সে তো আমার বোন, তাই। হয়েছে জাঙ্কুক, এখন চুপ কর। লজ্জার সময় বালা এইসব মাথায় খেয়ে বসেছিস নাকি? 2 মাস সামনে এইসব কথা বলছিস? লজ্জা কর না তোর, ফাজিল ছেলে? বলে তারা তেকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালের খাবার শেষে জাঙ্কুক সবাইকে এক দফা আবার চমকে দেয় যে সে আজ বিকেলেই ফ্লাইটে চলে যাবে। এটা শুনে ইয়ঞ্জুন আর জিন তো কান্না শুরু করে দেয়। যে হোক, আরেম সুবিনেরও মনটা খারাপ হয়ে যায় অনেক। এ তো কোনো মতে নিজের কান্না আটকে দৌড়ে রুমে চলে যায়। জাঙ্কুকও তার পেছনে পেছনে যায়। রুমে গিয়ে জাঙ্কুক দেখে বিছানায় বসে বসে কান্না করছে তেই। পুতুল। জাঙ্কুক গিয়ে তেকে জড়িয়ে ধরে। জাঙ্কুকের বুকে তে মাথা রেখে হাওয়া করে কেঁদে দেয়। তুমি তুমি প্লিজ যেও না। আরে পাগলি, আমি তো আবার আসবো। না, তুমি তুমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি। তুমি তুমি যাবা না। আমি চলে যাব শুনে এত মন খারাপ করছিস কেন তুই? কারণ আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে জাঙ্কুক তাড়াতাড়ি করে হাত ব্রেক করে, আলতো করে তার 2 হাত দিয়ে তের দুগাল চেপে ধরে। কি বললি? আবার বল। আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে জাঙ্কুক তের ঠোঁট দুটো দখল করে নেয়। তেও কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে এবং তারপর ব্যাক করে। জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। দুজনই হাঁপাচ্ছে। তের মুখ লজ্জায় লাল হয়ে গেছে। তে জাঙ্কুকের বুকে মাথা লুকায়। পুতুল, আমাকে যাওয়ার অনুমতি দাও প্লিজ। আমি পারবো না। পুতুল, আমাকে যেতে হবেই, কিন্তু যাওয়ার সময় চাই না তুমি মন খারাপ করে থাকো, প্লিজ। তে তো আবার কান্নাকাটি শুরু করে। এ তো এই জিতেই বসে আছে যে সে জাঙ্কুককে যেতে দেবে না, এবং অনেকক্ষণ বোঝানোর পর জাঙ্কুক তেকে কনভিন্স করতে সক্ষম হয়।